আমার দল বড়, আমার প্রার্থী বেশি, এইটা চিন্তা করে যদি আপনি আসন চাইতে থাকেন তাহলে তো 8 দল ভাঙবেই। 8 দল ভাঙার কারিগর কে বা কারা? 8 দল ভেঙে কে কোথায় যাইবেন সে হিসাবটাও মিলানো জরুরি। আজকের ভিডিও বার্তা সবার জন্য দেখা অত্যন্ত জরুরি। এটা আমরা রিকোয়েস্ট করব বিষয়টাকে টোটাল বোঝার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানবো 8 দল ভাঙছে কিনা, 8 দল ভাঙবে কিনা এবং 8 দল ভাঙ্গা কে কোথায় যাইবেন এই হিসাবটাও আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, দুঃখজনক হলো সত্য যে আপনাদের প্রচারে অর্থাৎ দর্শক শ্রোতাদের প্রচারে 8 দল তো ভেঙেই গেছে। এই জন্য আমাদের আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব 8 দল ভাঙছে কিনা, ভাঙলে কিভাবে এবং ভাঙবে কিনা, না ভাঙলে কিভাবে এবং ভাঙলে কারা ভাঙছে, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, 8 দলকে ভাঙার যে ইস্যুটা, এই ইস্যুটা কিন্তু আসন সমঝোতা, অর্থাৎ আসনের চাওয়ায় পাওয়ায় মিল হয় নাই বিদায় 8 দল ভেঙে যেতেছে, 8 দল আর থাকতেছে না, এইরকম খবর প্রচার করা হয়েছে, এটা আপনারা জানেন। আর সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে কি, এমন একটা মিডিয়ার থেকে খবর প্রচার করা হয়েছে যে মিডিয়াটা মূলত ওইভাবে প্রোপাগান্ডা ছড়ায় না বা তারা ভালো খবর করে, কিন্তু তারা কি করলেন, এমন একটা খবর দিলেন যে খবরটায় পুরা দেশ তোলপাড়। এখন এই যে দর্শক শ্রোতারা বিপাকে পড়ছে এই মিডিয়ার খবরে, এইটাও কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার যে ওনাদের কাছ থেকে মানুষ এটা আশা করে না। ওনাদের আরও তাহকিক করে, আরও কেন্দ্রের সাথে বুঝে আলাপ আলোচনা করে এরপরেই খবর প্রচার করা দরকার ছিল। যাক, আমরা ওই ব্যাপারে একটু পরে আসি। ওখানেও গুরুত্বপূর্ণ কথা আছে যে মিডিয়া ভুল করলেও আমাদের দায় আছে, অর্থাৎ আপনি আমি আমরা, আমাদের সকলের দায়িত্ব আছে। সেইটা কি, সেটা আমরা একটু পরে বলি। কিন্তু আসন সমঝোতার কারণে, অর্থাৎ আসন সমঝোতার ইস্যু দেখা যায় যে 8 দলকে ভাঙার প্রচার করা হলো এবং এটা নিয়ে পুরা দেশ তোলপাড়। এই ক্ষেত্রে আমরা আখলাক টিভির পক্ষ থেকে আসন সমঝোতার সর্বোচ্চ গবেষণার একটা ভিডিও বার্তা অলরেডি পাবলিশ করে দিয়েছে। এখন ওই ভিডিও বার্তার লিঙ্ক কোথাও দেওয়া থাকবে, আপনারা সেটাও দেখে নিলে অনেক কিছু পরিষ্কার বুঝতে পারবেন। তবে আজকে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় বলবো এবং খোলাখুলি বলবো, যাতে 8 দলের ভাঙনের কোনো প্রশ্নই না ওঠে, অন্তত আসন সমঝোতার ইস্যুতে। অর্থাৎ আসন সমঝোতার ইস্যু নিয়ে 8 দল ভাঙার কল্পনাই করা যায় না। আর আপনারা দর্শক শ্রোতারা সবাই এটা জানেন যে 8 দল ভাঙার যদি কোনো প্রশ্ন আসে বা কোনো ইস্যু আসে, তাহলে অবশ্যই সেটা মানে 100-এর মধ্যে 90 থেকে 95 ভাগ ভাঙার কারণ হলো আসন সমঝোতা। আর এই আসন সমঝোতা আমরা যেভাবে ভিডিও বার্তা পাবলিশ করেছি সেটা যদি ফলো করা হয়, তাহলে আসন সমঝোতা নিয়ে 8 দল ভাঙার কোনো প্রশ্ন উঠবে না। এরপরে আজকে আমরা কি বলবো, আজকে আমরা যেটা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ, যে আসন সমঝোতা নিয়ে 8 দলের কোনো তিক্ততার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? আসন আপনি চাইবেন কেন? আপনি দল, আপনি আসন চাইবেন কেন? আপনি প্রার্থী, আপনি আসন চাইবেন কেন? আসন তো আপনাকে চাইবে, তাই না? আপনি 8 দল ঐক্যবদ্ধ হইছেন কেন? 8 দল তো ঐক্যবদ্ধ হইছেনই জাতিকে নব্য ফেসিবাদ থেকে মুক্তি দিতে এবং জাতিকে তার অধিকার ফিরিয়ে দিতে, এবং 8 দল আপনি জয়লাভ করে সরকার গঠন করতে। এই সব বিষয় যেহেতু সত্য, এই সব বিষয় যেহেতু আপনার চাওয়া, সেহেতু আসন আপনি চাইতে পারবেন না, আসন আপনাকে চাইবে। এখন আসন বন্টনের যে নিনজা টেকনিক, যেটা আমরা আগে ভিডিও বার্তায় বলেছি, সেটা লিঙ্ক দেওয়া থাকবে। বাদবাকি আজকেও আরও একটা গুরুত্বপূর্ণ নিনজা টেকনিক, মানে আসন বন্টনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা, এটা আমরা আজকে বলবো। কিন্তু সেই কথাটা বলার আগে একটা ভূমিকা দরকার, যে আসন আপনি যদি দল হিসেবে চান, আপনি যদি প্রার্থী হিসেবে চান যে আমার এতজন প্রার্থী, আমাকে এত আসন না দিলে হয় না, অথবা আপনি যদি দল হিসেবে চান যে আমি এত বড় দল, আমার এতটা আসন লাগবে, তাইলেই মনে করেন যে 8 দল জেতার আর সম্ভাবনা নাই। বলে কেমনে? হ্যাঁ, এইটাই কথা। আসন আপনি চাইতে পারবেন না, আপনি যত বড় দল হন। সেটা যদি আমরা নাম ধরে বলি, 8 দলের নাম ধরে ধরে যদি বলি, জামায়াত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, খেলাফত আন্দোলন বলেন, আপনি নিজাম ইসলাম পার্টি বলেন, বা আরও যে 2টা পার্টি আছে ওনাদের কথা বলেন, যাদের কথা যেভাবে বলবেন, কোনো দল আসন চাইতে পারবে না। এখন অনেকেরই মন খারাপ হয়ে যাবে, ভাই আপনি কি বলতেছেন আসন চাইতে পারবে না মানে? অবশ্যই আসন চাইবে, মানে আপনার বক্তব্য এটা, আসন তো চাইতেই হবে। সবাই তো নিজেরে বড় করে দেয় যে আমি বড় দল, তো আমার তো এতটা আসন না হইলে হয় না, আপনি কি বলতেছেন এটা? না, আমি এখনো পর্যন্ত কোনো দলের নাম নিয়ে বলিনি। হ্যাঁ, বলছি কি, সব দলের নাম নিয়ে, যে কোনো দল আপনি
আসন চাইতে পারবেন না, আসন আপনাকে চাইবে। এইবার আসেন মূল বিষয়টা বোঝার চেষ্টা করি যে আসন সমঝোতার জন্য 8 দল ভাঙার জন্য কোনোদিন একটা সুই ঢুকানোর সুযোগ কেউ না পায়, সেই পন্থা ও পদ্ধতিটা আমরা আখলাক টিভির গবেষণা থেকে আজকে দ্বিতীয় আর একটা টেকনিক দিতে চাই। আর প্রথম যে টেকনিক দিয়েছি এটা তো বলছি ভিডিও বার্তা আছে, ওইটা আপনারা দেখে নেবেন, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। অনেকের মনে হয়তো প্রশ্ন জেগেছে যে কি এমন কথা আপনি বলবেন যেটার দ্বারা আসন বন্টনে কোনো ঝামেলা হবে না, আমরা তো দেখি অমুক দল এত চায়, অমুক দল এত চায়। আমরা এমনও দেখছি যে আসন তো টোটাল 300টা, এখন জামায়াতের কাছে যদি শরীরটা 300 চাইতেও বেশি আসন চায়, তাহলে জামায়াতের আর থাকে কি? মানে 300 চাইতে বেশি আসন চাইলে সেটা তো আর বানায় দেওয়া সম্ভব না, তাহলে 300ই ধরি জামায়াত সবাই দিয়ে দিল, তাহলে জামায়াত তো বলবে যে আমি কার খালু, অবস্থাই না। তো এখন এই হালাতের মধ্যে আপনি কিভাবে সমাধানে যাইবেন? এটা কি হাস্যকর ব্যাপার হয়ে গেল না? হ্যাঁ, এটা হইতে পারে, শরীররা চাইতে পারে আমি এত চাই, আমি অত চাই, আমি অত চাই, এই কারণে সংখ্যা বাইরে গেছে গা, 300 বেশি হয়ে গেছে গা। আসলে তো আসন 300-র বেশি না, আর এই চাওয়াটাও তো অযৌক্তিক। এখন যদি ওই যে দেন দরবারের মতো হয়, দাম চাওয়া চাওয়ি, দর কষাকষি, আমরা এত চাই, আপনি এত দিবেন, এত না হইলে হয় না, তাইলে আর জিতা সম্ভব না। কেন সম্ভব না? আমরা সেইটাই বলছি যে আসন আপনি চাইবেন কেন? আপনি যদি আসন চান দল হিসেবে অথবা প্রার্থীর সংখ্যা হিসেবে যে আমার এতজন প্রার্থী, এত আসন না হইলে চলে না, অথবা আমি এই মানের দল, আমাকে এত আসন না দিলে হয় না, এই যদি ভাবেন তাইলে আপনি 8 দলকে জিতাইতে পারবেন না। তাহলে ওই যে প্রশ্ন ওইটাই আসবে, তাহলে আপনার টেকনিকটা কি? আপনি কি বলতে চান? সমাধানটা কোথায়? ফার্স্ট টাইম হলো আসন আপনি চাইতে পারবেন না, আসন আপনাকে চাইবে। এখন এই জায়গায় টেকনিকটা কি? এইটা হলো বোঝার ব্যাপার যে আপনি 8 দল তো একটা শক্তি, ছোট হোক বড় হোক, জামায়াত ইসলামী সবচেয়ে বড় দল, আর ছোট দল ধরেন ওই যে জেনারেল যে 2টা দল আছে ওনারা ধরেন ছোট দল। এখন এই বড় দল বা ছোট দল কোনো একটা দল হিসেবে আপনি এই 8 দলের শক্তিকে ভাগ করে দিতে পারবেন না। তার মানে জামাত হিসেবে ওনাকে বেশি ওজন নিতে হবে, ছোট দল হিসেবে উনি কম ওজন নেবে, এটা অটোমেটিকলি হয়ে যাবে, এটা আপনি বলতে পারবেন না। তাইলে করবেনটা কি? করবেন হলো এইটা, 8 দলের সামনে 300 আসন, এই 300 আসনের প্রত্যেকটা আসনে আলাদা আলাদা ইন্টারভিউ হবে। বলে এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। 8 দলের প্রত্যেকটা আসনে আপনি একটা আসন কল্পনা করেন, তাহলে সবগুলো আসন এটার মধ্যে চলে আসবে, মানে একটা আসন নিয়ে আলোচনা করেন। 8 দলের সামনে 300 আসনের 1 নাম্বার আসনটা, এটা নিয়ে ইন্টারভিউ। তার মানে এই 1 নাম্বার আসনে 8 দলের প্রার্থীর ভিএস ভার্সেস যে প্রার্থীরা আছে, অর্থাৎ 1 নাম্বার আসনে 8 দলের একজন প্রার্থী থাকবে, আর ওই দিকে বিপরীত দিক থেকে 1 2 3 4 5 7 10 জন থাকতে পারে, উদাহরণ। এখন এই 300 আসনের 1 নাম্বার আসনের মধ্যে যখন 8 দলের বাইরে অন্য যতগুলো প্রার্থী দাঁড়াইবে, এই সমস্ত প্রার্থীকে পাল্লা দিয়া, সমস্ত প্রার্থীর সাথে তো পাল্লা হবে, টেক্কা হবে, ভার্সেস হবে, অর্থাৎ ওনার সাথে ওনারই তো। তাইলে এই 8 দলের যে প্রার্থী থাকবে সে ওই 1 নাম্বার আসনের যতজন প্রার্থী দাঁড়াইবে সকলকে টেক্কা দিয়ে আসতে পারে 8 দলের মধ্যে প্রার্থী কে আছে এইটা নির্বাচন করেন। সেটা জামায়াত ইসলামের হতে পারে, সেটা ইসলামী আন্দোলনের হতে পারে, সেটা খেলাফত মজলিসের হতে পারে, যে কোনো দলের হতে পারে। তাইলে কি হবে? আপনার 8 দলের যে টোটাল শক্তিটা, এই শক্তিটা নিয়ে আপনি দাঁড়াইছেন কোথায়? 300 আসনের 1 নাম্বার আসনে যতজন বিপরীত প্রার্থী দাঁড়াইছে তাদের সকলের সাথে লড়াই করে আমার প্রার্থী জিতে আসতে হবে। এইটা হলো মূল মিশন, মূল ভিশন 8 দলকে জেতানোর। তাইলে ফলে কি দাঁড়াইবে? আপনি 8 দলের আপনার যত শক্তি আছে, অর্থাৎ যত দামি দামি প্রার্থী আছে, তাকেই তো আপনি দাঁড় করাবেন যে হ্যাঁ এখানে কি পীর সাহেব চরমনাই দাঁড়াইতে পারে, নাকি এখানে আমিরে জামাত দাঁড়াইতে পারে, নাকি এখানে আমিরে মজলিস দাঁড়াইতে পারে, কে দাঁড়াইতে পারে, কাকে 8 দলের পক্ষ থেকে নির্বাচন করলে বা ফিট করলে বা দিলে ওই বিপরীত যত প্রার্থী আছে সকলকে টেক্কা দিয়ে উনি জিতে আসতে পারবে। এখন আপনি বলেন, এই টেকনিক যদি আপনি কাজে লাগান তাহলে আপনার 8 দলের সর্বোচ্চ শক্তি তো আপনি 1 নাম্বার আসনে আপনি ইনভেস্ট করলেন। আপনি কি শক্তি ইনভেস্ট করলেন? যে আমার 8 দলে যত প্রার্থী আছে সব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ গ্রহণযোগ্য প্রার্থী এই 1 নাম্বার আসনে কে আছে, যে 1 নাম্বার আসনের সকল বিপরীত প্রার্থীকে টেক্কা দিয়া তাদের সাথে লড়াই কইরা ভোটে জিতে আসতে পারবে। 1 নাম্বার আসন। এখন 1 নাম্বার আসন যখন আপনার নির্বাচন হয়ে গেল, এবার আপনি 2 নাম্বার আসনে আসেন, সেম কৌশলটাই আপনি 2 নাম্বার আসনে অ্যাপ্লাই করবেন। মানে কেমনে? 2 নাম্বার আসনেও 8 দলের বিপরীতে যত প্রার্থী থাকবে তাদের সবার সাথে টেক্কা দিয়ে, সবার সাথে বোঝাপড়া কইরা এরপর আসতে পারবে এমন প্রার্থী আমার 8 দলে কে আছে। যেই কোনো দল হোক না কেন, এই প্রত্যেক দলের মধ্যে থেকে, মানে 8 দলের পুরা শক্তিকে এক জায়গায় রাখা, তারপরে দ্বিতীয় আসনটাকে বাছাই করা, যে দ্বিতীয় আসনেরও যত বিপরীত প্রার্থী আছে তার সাথে লড়াই করে আমার প্রার্থী জিতে আসতে পারে এমন কে আছে, আপনি তাকে দেন। এইভাবে করে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করতে করতে আপনি 300 আসন কভার করেন। যখন আপনি 300 আসনে একটা
ফর্মুলা আপনি অ্যাপ্লাই করবেন যে আমার সব শক্তি, কারণ 8 দলের বাইরে তো আপনার শক্তি আর যোগ করতে পারছেন না। হ্যাঁ, যখন দল আরও যোগ হবে, যোগ তো আলহামদুলিল্লাহ হইতেছে, এটার খবর একটু পরে আসতেছে যে 8 দল থাকতেছে না, এটা আরও বড় হইতেছে। যেহেতু এখনো পর্যন্ত 8 দল, সেহেতু 8 দল নিয়েই আমরা কথা বলছি। যখন দল বাড়বে তখন ওইগুলোই 8 দলের সাথে কাউন্ট হয়ে 10 দল, 12 দল, 14 দল, যত দল হবে অত দল মিলেই এই হিসাবটা নিতে হবে। তো আপনার 8 দলের সমস্ত শক্তি, এর বাইরে তো আর আপনার শক্তি নাই বা প্রার্থী নাই, মানে আপনি জোট। এখন এই 8 দলের সমস্ত শক্তি নিয়ে আপনি যখন প্রার্থী নির্বাচন করবেন, দল দেখা না, প্রার্থী দেখা, ব্যক্তি দেখা, স্থান কাল পাত্র দেখা, মুক্তাজাই হাল ওলামায়ে কেরাম বুঝবেন, এইটা দেখা তখন আপনি অবশ্যই জিতে আসতে পারবেন। এরপরও যদি আপনি জিততে না পারেন 8 দল কোনো একটা আসনে, তাহলে ওইটা আপনার আউট অফ কন্ট্রোল, ওইটা আপনার কন্ট্রোলে না। কেন? আপনি তো প্রত্যেক আসনে প্রার্থী বাছাই করতে আপনার সর্বোচ্চটা ঢেলে দিয়েই নামছেন। এখানে তো দল দেখে আপনি চেয়ার দিলে হবে না যে আমার দল অমুক, আমার দলে এতটা প্রার্থী আছে, আমার এতটা সিট না হইলে হয় না। তখন অবশ্যই আপনি হারার চান্স, আপনার জিতার চান্স একদম ক্ষীণ বা কম। কেন? আপনার তো দল হিসেবে আপনি যদি 10টা সিট নেন, আপনি 20টা সিট নেন, আপনি 50টা সিট নেন, আপনার ওই 50টা প্রার্থীর চাইতে আরও যোগ্য প্রার্থী 8 দলের অন্য কোনো দলে থাকতেই পারে। যদি থাকে তাইলে আপনি এই 8 দলকে মাহরুম করেছেন সিটের সংখ্যা দল হিসেবে বেশি নিয়ে। কেন? এই জন্য যে 8 দলে তো অন্য যোগ্য প্রার্থী আছে আপনার কোনো এক প্রার্থীর চাইতে। ওই যদি একটা প্রার্থীও যদি আপনার নেওয়া 50 সিটের আপনার প্রার্থীর চাইতে একটা প্রার্থীও যদি যোগ্য 8 দলে অন্য কেউ থাইকা থাকে, তাইলে আপনি 8 দলকে হারানোর চান্সে নিলেন, আপনি 8 দলকে জেতানোর চান্সে নিলেন না। কেন? ওই যোগ্য প্রার্থীরা থাকলে তো আপনার এখানে সিট সংখ্যা দেখার দরকার ছিল না, ওনাকে দেওয়া দরকার ছিল। তার মানে টেকনিক তো আপনার ওইটা থাকতে হবে যে আমার 8 দলের সর্বোচ্চ শক্তি নিয়ে আমি আসনে প্রার্থী বাছাই করব। 1 নাম্বার আসন থেকে শুরু করে 300 নাম্বার আসন পর্যন্ত প্রত্যেক আসনে কৌশল হবে একটাই, যে প্রত্যেক আসনে 8 দলের বিপরীতে যত প্রার্থী দাঁড়াইছে বা দাঁড়াইবে, সম্ভাবনা আছে, আলাপ আলোচনা চলছে, ওনাদের সবার সাথে টেক্কা দিয়ে আমার প্রার্থী আসতে পারে এমন 8 দলের মধ্যে আমার কে প্রার্থী আছে। এই কৌশল যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক 8 দলকে বারাকাত দিবেন, 8 দল ক্ষমতায় আসবে। আর যদি না আসে তাইলে এটা আউট অফ কন্ট্রোল, এটা আপনার সাধ্যের বাইরে। এবার আমার প্রিয় ভাই, আপনি আমাকে বলেন, অন্য কারোর সাথে তর্ক বিতর্কের দরকার নেই, আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে এরপরে বলেন যে ভাই আপনি দল হিসেবে কি আসন আপনি চাইবেন নাকি আসন আপনাকে চাইবে? আপনি প্রার্থী হিসেবে আসন কি আপনি চাইবেন নাকি আসন আপনাকে চাইবে? এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারলে আর কোন রকমের ঝামেলা থাকে না, থাকবে না ইনশাআল্লাহ। তখন আসন বন্টন নিয়ে তর্কও থাকার কথা নাই। কেন? আমরা এত বড় দল, আমরা এতটা পাইলাম না কেন, আমরা এতটা চাইলাম, আমাদেরকে এতটা দিল না কেন, আমার এতটা প্রার্থী, এখন আমি এই কটা আসন দিয়ে আমি প্রার্থী ম্যানেজ করবো কেমনে? এই সবগুলো হলো আমাদের এই 8 দলের এই কৌশলের জন্য, অন্তত এই সময়ের জন্য এগুলো সব হলো অকার্যকরী, এগুলো সব হলো ম্যানুয়াল সিস্টেম, এগুলো সব হলো ওল্ড চিন্তা ভাবনা। এগুলা এই মুহূর্তের জন্য আপডেট ভার্সন অ্যাপ্লাই করার চিন্তা এগুলি না, যে আমার এতটা দল বা আমার এতজন প্রার্থী বা আমি এত বড় দল, আমার এই আসন লাগবে, এগুলো সব চিন্তা ভাবনা বাতিল। তাহলে কোনটা চিন্তা ভাবনা কার্যকারী? আমি 8 দল সবাই এক, এবং 8 দলের প্রত্যেকটা আসনে অন্য যত প্রার্থী থাকবে সকলকে হারাই আমার আসতে হবে। এইখানে আমার 8 দলের সবচেয়ে ভালো প্রার্থী কে, সেইটাই আমাকে এখানে নির্বাচন করতে হবে বা সিলেক্ট করতে হবে। এটাকে আপনি যে কোনো একটা খেলার সাথে তুলনা করতে পারেন। আমরা যেভাবে ছোটবেলায় খেলাধুলা করতাম যে আমাকে এই কজনের মধ্যে সবচেয়ে ভালো কে পারবে ওগুলোকে বুঝতে, অগরে আমরা নেই, ওইভাবে আপনি নিতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি ওইভাবে ধরতে পারেন, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যায়। এখন একটা প্রশ্ন দাঁড়াইবে, ভাই এত কথা তো বললেন, এখন একাধিক প্রার্থী থাকলে তখন কি হবে? মনে করেন 1 নাম্বার আসনের জন্য একাধিক প্রার্থী আছে, এখন কি হবে? হ্যাঁ, থাকতেই পারে, 8 দলের মধ্যে অনেক প্রার্থী, অতএব যে কোনো একটা আসনের জন্য, সেটা 1 নাম্বার আসন হোক অথবা 100 নাম্বার আসন হোক অথবা 200 নাম্বার আসন হোক অথবা 300 নাম্বার আসন হোক, যে কোনো একটা আসনের জন্য আমাদেরই তো একাধিক প্রার্থী হইতে পারে। তখন কি হবে? তখন ওই একাধিক প্রার্থীর মধ্যে আবার কেন্দ্র চিন্তা করবে, তারা বসবে, তারা দেখবে যে এই একাধিক প্রার্থীর মধ্যে সবচেয়ে বেস্ট কে, এই সবচেয়ে বেস্ট প্রার্থীকে নির্বাচন করতে হবে বা সিলেক্ট করতে হবে। এরপরও ঝামেলা থাকতে পারে। তার মানে কি ভাই, যোগ্য প্রার্থী আছে একাধিক বা কয়েকজন, এখন কি হবে? স্বাভাবিক হইতেই পারে, তখন আপনি লটারিতে যাবেন যে আমার ঠিক আছে 100 নাম্বার আসনের জন্য আমার 8 দল থেকেই 5 জন প্রার্থী আছে, দল দেখে না, যোগ্য প্রার্থী 5 জন আছে। এখন এই 5 জনের মধ্যে কি করব? 5 জনের মধ্যে যে বেস্ট, 5 জনের মধ্যে কম্পেয়ার করব। সেই কম্পেয়ারও যদি না টিকে বা মতামতের না হয় যে না ওনাকেও বেস্ট মনে হয়, ওনাকেও বেস্ট মনে হয়, তাহলে কি হবে? তাহলে ঠিক আছে, ওই 5 জনের মধ্যে আপনি লটারি করেন, লটারি করে পরে যান, কোনো তর্ক থাকবে না, কোনো তর্ক নাই, তর্কের কোনো দরকারই নাই। আমি 8 দল মানি আমি সব শক্তি নিয়ে আমি এবার জিতে আসবো,
ইটস মাই মিশন, ইটস মাই ভিশন, ইটস আওয়ার মিশন। এখানে কোন রকম কোনো মেকানিজম চলবে না, কোন রকমের কোনো ছোট মানসিকতা চলবে না, কোন রকমের কোনো দলের দিকে টানা, কোন রকমের কোনো ইগো কাজ করা, আমরা বড়, আমরা এই, আমি অমুক, আমার হুজুর, আমার প্রার্থী, না, চলবে না। তাইলে আপনি ভুলের মধ্যে থাকবেন, তাইলে আর জেতা সম্ভব না। দেখুন, 8 দল ভাঙার প্রশ্ন আসছে। আমি এই খবর শোনার পর থেকে আমার কলিজায় রক্তক্ষরণ শুরু হয়েছে, এরকম মনে হইতেছে, আরে আশ্চর্য কাণ্ড, 8 দল ভাঙবে কেন? 8 দল ভাঙার তো কল্পনাই করা যায় না। এজন্য আমি একটা পোস্ট করে দিয়েছিলাম কালকে। মূলত এই খবরটা আমি আগে খুব একটা নজরে আমার পড়ে নাই, আমি সারাদিন ব্যস্ততার কারণে আমি ওইভাবে সময় দিতে পারি নাই। এরপরে যখন লাইভের প্রস্তুতি চলছে, আমি তখন লাইভের আগে একটা শুধু খবর দেখছিলাম, ওইটা আমি যাচাই বাছাই করতে পারিনি, এর মধ্যে লাইভে গেছি। লাইভে যাওয়ার পরে প্রচুর মানুষ প্রশ্ন করতেছে, কয়েকটা প্রশ্নের উত্তরও দিয়েছি। তারপর আমি বলছি ভাই বিষয়টা আমি জানার পরে বলবো। তারপর যখন জানলাম যে হ্যাঁ এটা নিয়ে তোলপাড় চলতেছে এই আশায় বিষয়, তখন আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি যে 8 দল ভাঙনের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, কারণ 8 দলের ঐক্যের মধ্যে আমি জাতির শুধু মুক্তিই দেখি না, বরং জাতির অস্তিত্বও দেখি। অস্তিত্ব টিকিয়ে রাখার প্রসঙ্গ এই 8 দলের ঐক্যের মধ্যে নিহিত। অতএব আমি 8 দল ভাঙার কল্পনা কিভাবে করি? এরপরেও যদি ভেঙে যায় আল্লাহ না করুক, তাহলে তো আউট অফ কন্ট্রোল, এখানে তো আমার কিছু করার নাই। বাদ বাকি আমি এটা মেনে নিতে পারছি না, এটা আমার বিবেকে ধরে না। এই হলো বাস্তবতা। এরপরে 8 দলের আসন সমঝোতার যে ব্যাপারটা, যখন দেখলাম গন্ডগোলটা আসন সমঝোতা নিয়ে উঠেছে কেউ, তখন আমরা আসন সমঝোতার যে আখলাক টিভির পক্ষ থেকে গবেষণামূলক যে একটা ভিডিও বার্তা আমরা পাবলিশ করেছিলাম, ওইটার লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি যে এইটা দেখতে পারেন। এই হলো অবস্থা। এবার একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, ভাই আমি তো মিডিয়ায় থাকা মানুষ, বেশিরভাগ সময় আমি মিডিয়াতে থাকি, এটা আমাকে থাকতে হয়। এনিওয়ে, তা আমি মিডিয়ায় থাকা মানুষ, অথচ আমি মিডিয়া বিশ্বাস করি না। এখন অনেকেই বলবেন এটা কিভাবে সম্ভব, আপনি মিডিয়ায় থাকেন আবার মিডিয়া বিশ্বাস করেন? না, আমি মিডিয়াকে একদমই বিশ্বাস করি না। এর চাইতে কোনো মিথ্যাবাদের কথাকে আমি বিশ্বাস করি না। মিডিয়াকে মোটেই বিশ্বাস করি না, আসলেই বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? দেখুন, কোনো একটা খবর যদি সামনে আসলো আর সাথে সাথে আপনি এটা প্রচার করে দিলেন, কেন? আপনি কেন যাচাই বাছাই করলেন না? আপনি কেন এটার তাহকিক করলেন না? আপনি যখন যাচাই বাছাই ছাড়া খবর প্রচার করতেছেন, তখন তো আপনি আইনের চোখেও দোষী, আপনি সমাজের চোখেও দোষী, আপনার মান সম্মানও যাইতেছে। হাদিস প্রমাণ করতেছে আপনি কোনো যাচাই বাছাই করা ছাড়া যদি কোনো খবর প্রচার করেন, তাহলে আপনি মিথ্যাবাদী। তার শরীয়ত সাপোর্ট করে না, দেশের আইন সাপোর্ট করে না, সমাজ সাপোর্ট করে না, আপনার ব্যক্তিত্ব সাপোর্ট করে না, এবং প্রচার হওয়ার পরে যখন জানা যাবে না বিষয়টা উল্টা, তখন তো আপনিও লজ্জিত হন। এজন্য আমি কখনো মিডিয়াকে বিশ্বাস করি না। ইটস ট্রু, এটা আমার ভিতরের কথা এবং বাস্তবতা, এটাই। আমি এটার উপর আমল করে আমি মিডিয়াকে বিশ্বাসই করি না। এখন প্রশ্ন হলো, তাইলে সমাধানটা কি? এইটা বুঝতে হলে আপনাকে একটু অন্যান্য বড় মিডিয়া, জাতীয় মিডিয়া, তাদের দিকে খবর করতে হবে। সেটা কি? জাতীয় মিডিয়া কেউ যদি কখনো 2 নাম্বারই করে বা মির্জাফরি করে বা গাদ্দারি করে, ওইটার ব্যাপার তো ভিন্ন, ওইটা সে কৌশল করেই করবে, সিস্টেম করেই করে। নর্মালি জাতীয় মিডিয়া কোনো মিথ্যা খবর প্রচার করে না, শুনেই প্রচার করা, এটা করে না। তারা করে কি, একটা খবর আসার সাথে সাথেই তার যতটা শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে সে ওই খবরটাকে যাচাই বাছাইয়ের জন্য নেমে যায়। অর্থাৎ সেন্সর করে যে এইটা সত্য নাকি মিথ্যা, সত্য হইলে কোন অ্যাঙ্গেলে আসছে, কিভাবে আসছে, কি কি সত্যের দলিল আছে। যদি তারা স্পষ্ট সত্য পায়, দলিলের ভিত্তিতে সত্য পায়, তখন সেটা প্রচার করে। এর আগে তারা প্রচারই করে না। তাইলে একটা মিডিয়া যদি একটা খবর প্রচার না করে সত্যতার যাচাই ছাড়া, তাহলে আপনি আমি কেন করি? দরকারটা কি? দরকার তো নাই। এবং এই প্রচারের দ্বারা তো ক্ষতি হইতেছে, এই প্রচারের দ্বারা তো শরীয়তের কোনো লাভ নাই, আমার ব্যক্তিরও লাভ নাই, বরং আরো ক্ষতি। অতএব মিডিয়ার খবর পাইলেই প্রচার করা যাবে না, বরং মিডিয়ার কিছু নিয়ম কানুন আছে, ওইটাও মানা দরকার। সেটা কি? আপনি যদি আল্লাহকে ভয় পান, তাইলে তো সর্বোচ্চ বেস্ট, সেটা তো আপনি করলেন না। আপনি সমাজকেও ভয় পাইলেন না, আপনি কোনো আইনেরও তোয়াক্কা করলেন না, কোনো কিছুই করলেন না, আপনি যা পাইলেন তা প্রচার করে দিলেন। এইটা কোনো দায়িত্বশীল মানুষের কাজ না। এ ব্যাপারে আমি যে কথাটা বলবো যে ভাই আপনি মিডিয়াতে থাকবেন, মিডিয়াতে কথা বলবেন, মিডিয়াতে প্রচার করবেন, মিডিয়ার একটা রুলস আপনি ফলো করবেন না, তাইলে কি হয়? যে মিডিয়ার রুলসটা কি? রুলস হলো এইটা, কোনো খবর আসলে আপনাকে যাচাই বাছাই করতে হবে, আপনার সর্বোচ্চ তাহকিকের, আপনার অ্যাবিলিটি যতটুকু আছে, আপনার সাধ্য যতটুকু আছে, ওই সবটা দিয়ে আপনি তাহকিক করে যাচাই বাছাই করে তারপরে প্রচার করেন, তার আগে প্রচার করেন না। এখন যদি বলেন যে ভাই আমার তো অত যাচাই বাছাইয়ের যোগ্যতা নাই, সময় নাই, বা আমি পারি না, বা আমার দ্বারা সম্ভব না, তাইলে আপনারা প্রচার করতে বলছে কে? আপনি প্রচার করতে যান কেন? ইচ্ছা করে আপনি কেন বোঝা মাথায় নেন? এইটাও মাথায় রাখা দরকার। এক কথায়, প্রচার করলে সত্যটা করেন, না হইলে চুপ থাকেন, প্রচারে যাইয়েন না। অযথাই নিজের উপরে গুনাহের মুসিবত আইনেন না, অযথাই সমাজে কোনো বিশৃঙ্খলা কইরেন না, কারণ সমাজে যত বিশৃঙ্খলা হয় সব অপপ্রচারের কারণেই হয়। এজন্য আমি এ ব্যাপারে যেটা বলতে চাই যে মিডিয়া মুখী হইলেই হবে না, মিডিয়ার নিয়ম কানুনও মানতে হবে, এবং মিডিয়া যেন আমাদের কাজে লাগে, মিডিয়ার দ্বারা যেন আমাদের উপকার হয়, আমাদের উপকারের বিপরীতে ক্ষতি যেন না হয়ে যায়, এটার জন্য আমাদের সকলেরই খেয়াল রাখা দরকার। এক্ষেত্রে এটাও মনে রাখা দরকার, আপনি যদি যাচাই বাছাই করেন, তখন হবে কি, আপনি মিডিয়ার আগাছাগুলো পরিষ্কার করতে পারবেন। আর যদি আপনি যাচাই বাছাই না করেন, তাহলে মিডিয়ার আগাছা তো পরিষ্কার হবে না, বরং আপনি মিডিয়ার মধ্যে আগাছা হয়ে গেলেন।
অতএব সত্য মিডিয়াকে, প্রকৃত মিডিয়াকে আমাদের টিকিয়ে রাখা দরকার এবং আইন কানুন ফলো করে মিডিয়াকে আরও এস্টাবলিশ করা দরকার এবং মিডিয়া আমাদের কাজে লাগে এইভাবেই মিডিয়াকে ব্যবহার করা দরকার। এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে ৮ দলের যে কোনো অনাকাঙ্ক্ষিত খবর এটা তো ৮ দলের কেন্দ্র থেকে প্রচার করতে হবে, তাই না? ৮ দলের কেন্দ্র থেকে যদি কোনো খবর প্রচার করা না হয় আর সেটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে তো আপনি ৮ দলকেই বিশ্বাস করলেন না। কেন? আরে আমার বাবার ব্যাপারে একটা কথা হচ্ছে, আমি বাবার থেকেও তো আগে শুনবো, আমি বাবার থেকেই শুনলাম না, আমি অন্য মাসের কথা শুনে আমি আমার বাবার নিয়ে আমি দৌড়াদৌড়ি শুরু করলাম, মানে চিলে কান নিয়ে গেছে আমি দৌড় দিলাম, কানে তো হাত দিতেই হইব, তাই না? অবস্থা তো তাই। এজন্য ৮ দলের যে কোনো খবরের ব্যাপারে আমি আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে বিনয়ের সাথে বলবো, ৮ দলের যে কোনো খবর, ভাঙন হোক আর আস্থা হোক আর আসন পাওয়া হোক না পাওয়া হোক, যত খবর থাকুক সমস্ত খবর ৮ দলের কেন্দ্র থেকে দেওয়া ছাড়া আপনি বিশ্বাস কইরেন না, করবেন না, এটা আপনার জন্য উচিত হবে না। এবার আলোচনার শেষ পর্যায়ে আমরা দ্বিতীয় পার্টটাকে বোঝার চেষ্টা করব যে ৮ দল ভাইঙ্গা কে কোথায় যাইবেন, এই হিসাবটাও তো মিলানো দরকার, যেটা আমরা শিরোনামে বলেছিলাম। চলেন আমরা একটু ওই হিসাবটা মিলাই। এখানে আমি সোজা কথা বলবো, ৮ দল ভাইঙ্গা কেউ কোথাও গেলে অবশ্যই আমও গেছে, সালাও গেছে। এখন আপনি অনেকেই বলবেন যে দলের থাকেন না কেন, আমি কিন্তু কোনো দলের নাম নিচ্ছি না, আপনি হ্যাঁ এটা কেমন ধরনের কথা, এটাও কি কথা, হ্যাঁ একটু হিসাব মিলান, খালি কথা শুনে রাগ হয়ে গেলে হবে না, হিসাব মিলাইতে হবে। ৮ দল ভাইঙ্গা আপনি কোথায় যাইবেন? ৮ দলের দল কোনটা? সর্বোচ্চ বড় দল জামায়াত ইসলামী, তারপর ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত মজলিস, দুইটা অংশ, এরপরে নিজাম ইসলাম পার্টি আছে, খেলাফত আন্দোলন আছে, জেনারেল দুইটা দল আছে ছোট। তো এই যে ৮টা দল, এই ৮টা দলের মধ্যে বড় ছোট তো আছেই। আপনি ৮ দল ভাইঙ্গা আলাদা ৮ দলের মতো একটা জোট করা বা ৮ দলের চাইতে বড় জোট করা, এটা তো আর আপনার দ্বারা পসিবল হচ্ছে না। বিবেক কি বলে? আপনি ৮ দল ভাইঙ্গা যদি আলাদা আরো বড় কোনো জোট করতে পারেন তাইলে একটা যুক্তি থাকে যে ওনরা ৮ দল ভাইঙ্গা আলাদা বড় একটা জোট করছে, সেই জোটে ওনরা আছে, তাইলে একটা মানানসই কথা বা কাজ। কিন্তু সেটা তো পসিবল না, সম্ভব না, কারণ ৮ দলের বাইরে আপনার দল পাবেন কোথায়? বড় দল কোথায়? নাই। আচ্ছা, ৮ দল ভাইঙ্গা বড় দল করা সম্ভব না, মানে ৮ দলের চাইতে বড় দল করা সম্ভব না, এটা তো আমরা বুঝলাম। ৮ দল ভাইঙ্গা গিয়া অন্যান্য দল মিলে ৮ দলের মতো একটা জোট করা, এটাও পসিবল না। কেন পসিবল না? ৮ দলের মতো তো আরো দল থাকতে হইব, সেটা নাই, আপনি পারবেন না। তাইলে ৮ দল ভাইঙ্গা আপনি কি করলেন? আপনি ৮ দলের চাইতে বড় কোনো জোট করতে পারলেন না, আবার ৮ দলের মতো কোনো জোট করতে পারলেন না, এই হলো আপনার লস। এবার আপনি ৮ দল ভাইঙ্গা যাবেন কোথায়? আপনি যাবেন বিএনপিতে, বেশিরভাগ সম্ভাবনা এটাই, কারণ আর তো কোথাও যাওয়ার নাই, মানে বড় দল বিএনপিতে। হ্যাঁ, বিএনপিতে যে যাইবে তাকেই বিএনপি সম্মান করবে। জামাত যদি আজকে বিএনপিতে যায়, অবশ্যই জামাতকে সর্বোচ্চ রেসপেক্ট করবে, এটা স্বাভাবিক। এরপর ইসলামী আন্দোলন যদি যায় তাদেরকেও রেসপেক্ট করবে, এরপর যদি খেলাফত মজলিস যায় তাদেরকেও সম্মান করবে, সকলকেই বিএনপি সম্মান করবে, স্পেস দিবে। কিন্তু কিভাবে স্পেস দিবে বলেন তো? আপনি আপনার দলকে নিয়ে ৮ দলের সাথে থেকে আপনি যে সম্মানটা পাইতেন, যে আসন সংখ্যা পাইতেন, আপনি কি বিএনপিতে সেই সম্মান, সেই আসন সংখ্যা পাবেন? ইম্পসিবল, হতেই পারে না, এটা হবে না কোনোদিন। বিএনপি আপনাকে সুযোগ দিবে কিভাবে? তার সব ঠিক রাইখা এরপরে আপনি দলগতভাবে গেলে আপনাকে ওই দল হিসেবে, মানে আপনার দলের ওজন হিসেবে আপনাকে কয়েকটা আসন দিবে। কিন্তু আপনি যেই দল হন না কেন, আমি কিন্তু কোনো দল বা ব্যক্তির নাম নিচ্ছি না, আপনি যেই দলই হন না কেন, যদি আপনি বিএনপিতে যান, তাহলে বিএনপিতে যাওয়ার পরে আপনি হইতেছেন কি? আপনি সেখানকার অংশীদার, মানে আপনি সেখানকার মেহমানের মতো, আপনি সেখানকার কোনো কর্তা ব্যক্তি না। মানে বলা চলে, অন্যভাবে বলতে গেলে আপনি সেখানে আমলা কামলা, আপনি সেখানে কোনো কর্তা ব্যক্তি না, অথচ ৮ দলে আপনি কর্তা ব্যক্তি। তাইলে বিএনপিতে যদি আপনি যান, আর বিএনপির বাইরে অন্য তো জায়গাও দেখি না, সেটা তো আমরা আগেই বললাম, তো বিএনপিতে আপনি গেলেও আপনি থাকলেন আমলা কামলা হয়ে, আপনি থাকলেন রুডুর রে হইয়া, আপনি থাকলেন মেহমান হইয়া, আপনি থাকলেন কয়েকটা আসন পাইয়া, আপনি আপনার মতো করে থাকলেন। তার মানে সেখানে আপনি কোনো সিস্টেম ক্রিয়েটর না, আপনি সেখানে কোনো কর্তা ব্যক্তি না, আপনি সেখানে কোনো কিছু করতে পারবেন না। জাস্ট আপনি কয়েকটা আসন নিয়ে আপনাকে সেখানে থাকতে হবে কোনো রকম টিকে থাকার মতো, যেটা কোনোভাবেই আপনার সম্মানের সাথে হয়তো যায় না। তার মানে আমি আরও যদি স্পেসিফিকলি খুলে বলি, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনারা ৮ দলের মধ্যে যেই স্বাধীনতা, যেই স্বকীয়তা, যেই মান মর্যাদা, যেই স্ট্যাটাস নিয়ে আছেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, ৮ দল ভাঙিয়ে এখান থেকে কোনো একটা দল যদি বিএনপিতে যায়, তাহলে সে কি বিএনপিতে এতটুকু স্বাধীনতা, স্বকীয়তা, মান সম্মান টিকায় রেখা ওখানে কি থাকতে পারবে কিনা? এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো, এই প্রশ্ন আপনারা মিলাইবেন, আমরা এর বেশি আর বলতে না যাই। অতএব ৮ দল ভাঙলে আপনি যাবেন কোথায়? আমি তো যাওয়ার কোনো জায়গা ভাই দেখি না। তার মানে ৮ দল ভাঙলেই আমও গেছে, সালাও গেছে, এছাড়া আর বিকল্প কিছু না। এখানে অনেক লম্বা কথা, কারণ নির্বাচন আসবে, নির্বাচন একটা ফলাফলের ব্যাপার আছে, নির্বাচনে দাঁড়ানোর ব্যাপার আছে, প্রার্থী নির্বাচনের ব্যাপার আছে, অনেকগুলো কথা। শুধু ভাঙনের কথা যেহেতু আসছে, সেহেতু ভাঙনের কথা নিয়ে আমরা আলোচনা শেষ করি। তার মানে ৮ দল ভাঙিয়া গেলে
যারা যাবে তাদের আমও যাইবে, সালাও যাইবে। এইটা আপনি লিখে রাখতে পারেন। এবার এই অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে আমাদের আখলাক টিভির সকল দর্শক শ্রোতাদের কাছে বিশেষভাবে বিনয়ের সাথে আবেদন করব যে আপনি যদি ৮ দলের ঐক্য চান, তাহলে ৮ দলের ঐক্যের জন্য যা যা করা দরকার আপনি যতটা পারেন, লেখনীতে, বলায়, দাওয়াতি কাজে, যত রকমের আপনার দ্বারা সম্ভব সবটা আপনি ঢেলে দিয়ে ঐক্যের জন্য চেষ্টা করবেন। ঠিক একই কথা অন্যভাবে বললে ৮ দলের ভাঙন ফিরাইতে, ৮ দলের মধ্যে তিক্ততা হয় বা ৮ দলের মধ্যে কোনো রকমের কমতি আসে বা ৮ দলের মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয়, এমন কোনো কাজ করা যাবে না। সেজন্য আপনার সবটা বিলায় দিয়া, সবটা ঢেলে দিয়া অনৈক্য ঠেকানোর জন্য সব কাজ আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ৮ দলকে আরও মজবুত ঐক্যবদ্ধ হওয়ার এবং সকল রকমের ভাঙন বা তিক্ততা থেকে বাঁচার তৌফিক দান করুন। এবং একই সাথে একটা গুড মেসেজ দিয়ে আজকে আলোচনা শেষ করব, সেটা হলো এটা যে আখলাক টিভি কিন্তু কোনো কথা বানায়া বলে না সোর্স ছাড়া। অন্তত অনেক সোর্স এমন আছে সোর্স বলা যায় না, কিন্তু সোর্স আছে এটা কনফার্ম। তার মানে আখলাক টিভি মিথ্যা কোনো খবর দেয় না এবং মিথ্যা খবর দেওয়ার কল্পনাও করে না। আখলাক টিভি দর্শকদের জন্য দৌড়ায় না, আখলাক টিভি ভিউর জন্য দৌড়ায় না, আখলাক টিভি মাল কামানোর জন্য দৌড়ায় না, আখলাক টিভি জাতির সেবায় আছে। অতএব যদি আমাদেরকে বিশ্বাস করেন তাহলে কথা থাকবে এইটা, ৮ দল তো ভাঙছেই না, বরং ৮ দল আরও বড় হচ্ছে। ৮ দল ৮ দল থাকছে না, ৮ দল ৯ দল ১০ দল ১১ দল ১২ দল যতদূর আল্লাহ কবুল করেন সেইভাবে ৮ দল আরও বড় হচ্ছে ইনশাআল্লাহ। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।